বিভিন্ন রকম গল্প ও কবিতা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়েলকাম ব্যাক। সঙ্গে অমিত চ্যানেলটিতে এই মুহূর্তে আমি অমিত তোমাদের সাথে আছি। আজকে একটি গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে একান্নবর্তী, মানিক বন্দ্যোপাধ্যায়। চলো তাহলে গল্পটি শুরু করা যাক। চার ভাই, বীরেন, ধীরেন, হীরেন ও নীরেন। পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজ ভাই হীরেন। সে কেরানি, বীরেন ডাক্তার, ধীরেন উকিল, নীরেন 200 টাকায় শুরুর গ্রেডে সরকারি চাকরি পেয়েছে। আর বছর হীরেন 700 টাকার কেরানি, যুদ্ধের দরুন 5-10 টাকা বোনাস বুঝি পায়। হীরেনকে তাই বলে পরিচয় দিতে একটু শরম লাগে ভাইয়েদের। 4 ভাই 3 ভাগে ভাগ হয়ে গেছে। তবু বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্নভাবে বাজার করে বেঁধে বেড়ে। ঝি চাকর ঠাকুর শুধু নিজেদের ভালো মন্দ, সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে 3টি অনা আত্মীয় ভাড়াটের মতো তারা বসবাস করে। হঠাৎ টান পড়লে একটু চিনি, 2 পলা তেল বা 1 খাবলা নুন ধার নেওয়া হয় এবং এ সংসার থেকেও ও সংসারে দান হিসেবে নয়, 2-4 দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। রেশনের বা কালোবাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেওয়া হয়। বড় 2 ভাইয়ের বউয়েদের তরফের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার দাবার, মাছ টাছ এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যাবে, বাড়তিটা ভাগ করে দেওয়া হয়। হীরেনদেরও দিতে হয়। কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে, তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না 5 জনকে দেওয়ার মতো, কখনো কিছু আসে না 5 জনকে দেখানোর মতো, কখনো আসবেও না। তবু উপায় কি? এটাই আসল কথা। তাকে নিয়ে লজ্জা পাবার। একেবারে অনাত্মীয় ভাড়াটের মতো বাস করুক। বাস তো করে একই বাড়িতে, সবাই তো জানে সে তাদের ভাই, আত্মীয় বন্ধু পাড়াপড়শি সকলে। সেটা উড়িয়ে দেওয়া যায় না কোনো মতে। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যদি কোনো গল্প শুনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো গল্পের মধ্যে আবার আসা যাক। বিশেষত বুড়ি মা আছেন হীরেনের দলে। প্রায়ই তিনি অসুখে ভোগেন, সর্বদা জপ তপ নিয়ে থাকেন। খান তিনি নিজের খরচে, কিন্তু তার দুধটুকু জাল দেওয়া, দইটুকু পেতে রাখা, চাল ডাল তরকারিটুকু সিদ্ধ করে দেওয়া, এসব করতে হয় হীরেনের বউকে। অসুখে বিসুখে ব্রত পার্বণে বাড়তি দরকারের জন্য বউয়েদের ডেকে হুকুম দেন, কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধু হীরেনের বউয়ের কাছ থেকে। তার রেশন কার্ডের মাল হীরেন পায়। মাসে 1.5 মণ 2 মণ কয়লার দাম তিনি দেন। ঠিকাঝির 8 টাকা বেতনের 2টা
2 টাকা দেন আর সাধারণভাবে সংসার খরচের হিসেব দেন 10 টাকা। হীরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ পোষণের মাসিক খরচও নিয়মমতো আদায় করেন। কড়াকড়িভাবে বীরেনের পয়সা বেশি, সে দেয় 30 টাকা। ধীরেনের প্রসার হচ্ছে, সে দেয় 20 টাকা। চাকরি হবার পর নীরেন 20 বা 50 টাকা। মা যা চাইতেন তাই দিত। আজকাল বড় বউয়ের পরামর্শে দায়টা মাসিক 25 টাকায় বেঁধে দিয়েছে। নীরেনের বউ নেই, এখনো বিয়ে করেনি। ভাইরা যখন ভাগ হয়, এক বাড়িতে উনান জ্বালাবার আয়োজন করে। 3টে চটে লাল হয়ে গিয়েছিল নীরেন। লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল দাদাদের, বিশেষভাবে বড় দুজনকে। তখনও তার চাকরি হয়নি। তার খাওয়া পড়া, পড়াশোনার খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আঁতে তার ঘা লেগেছিল। আরও তার পড়বার ইচ্ছা ছিল। বিলেত যাওয়ার কথাটাও নাড়াচাড়া করছিল মনে। এ সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আঁতকে ওঠার কোথায়? হীরেন তাকে বুঝিয়ে বলেছিল কেন এত ভালো হলো। রোজ বৃশ্চিক খিটখিটে ঝগড়াঝাটি লেগেই আছে। একটু দুধ, একটু করে মাছ, এই নিয়ে কি মন কষাকষি বলতো? দাদার আয় বেশি, তিনি ভালোভাবে থাকতে চান। মেজদার ভালো উপার্জন হচ্ছে, তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান। আমি সংসারের মোটে 40 টাকা দিয়ে মজা করব, ওরা কষ্ট করবেন সেটা উচিত নয়। ভাই বলে কি কেউ কারো মাথা কিনেছে নাকি? সে খাওয়া খাই কামড়া কামড়ি করেও একসাথে থাকতে হবে ভাই সেজে। তার চেয়ে ভিন্ন হয়ে সৎভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতো থাকাই ভালো। তোমার চলবে না, কষ্ট করে চলবে, তবে অন্যদিকে লাভ হবে। মাথা হেঁট করে থাকতে হবে না, যাই খাই খুঁতখুঁড়ো হজম হবে। নিজে ভিন্ন হলে এই পারতে তবে এতদিন? হ্যাঁ হ্যাঁ, তা পারতাম, তবে কি না। কথাটা হলো এই যে, দুঃখী অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয়, বড় বড় দুই ভাইয়ের ওপর নিদারুণ অভিমানের জ্বালায় নীরেন আরও পড়াশুনো, আরও পরীক্ষা পাস করে বড় কিছু হবার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল। মার সঙ্গে যোগ দিয়েছিল হীরেনের সংসারে। চাকরি হবার পরেও 200 টাকার শুরুর গ্রেডের সরকারি চাকরি হবার পরেও প্রায় 1 মাস হীরেনের সংসারে ছিল। 3 সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে অস্পষ্টতর হয়ে উঠেছে। বড় বউ পুলকময়ী আর মেজ বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজের সংসারে সেজে ঢেলে গুছিয়ে নিয়েছে। আগেকার সর্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুরে নতুন জানালা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে তকতকে সাজানো গোছানো, আলো বাতাস ভরা বড় আধুনিক রান্নাঘর। দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার। আফসোস, সে যদি চেয়ে নিত ভাড়ার ঘরটা রান্নাঘর করার জন্য, উনান টুনান বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব জেতাজিতে গেছে। ভাবতেও পারেনি দিন কয়েক বারান্দায় তোলা উনুনের রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরকে এমন সুন্দর রান্নার ঘর করে তোলে। সেজ বউ লক্ষ্মীও তাকে
ঠকিয়ে জিতে গেছে পুরানো নগরা রান্নাঘরটা পেয়ে। মেঝেতে ফাটল আর গর্ত, কালি ঝুল মাখা চুন বালি খসা দেওয়াল, একটু অন্ধকার, কিন্তু ঘরটা মস্ত বড়। মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরখানা দিয়েই বউকে হারানো যেত। চাকর বাজার করে, ঠাকুর ভাত রাঁধে, পুলকময়ী ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে, তার ছেলে মেয়েকেও সাজায়, পাড়া বেড়ায়, নিন্দে করে কেরানি দেওর ওর আর তার বউয়ের। ধীরেন বাজার করে, ঠাকুর ভাত রাঁধে, কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কিনে বড় বড় বইয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেওয়ার চেষ্টায়। নিজের ঘর দুয়ারে নিজের কাছে ভাই বোনদের নিজে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে, মেয়েটিকেও সাজায়, অর্গান বাজিয়ে গান করে, কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড়লোক মামা মামি মামাতো ভাই বোনদের দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায়, পাড়ার লোকের কাছে নিজেকে বারবার জন্য ফর্সা রং আর থলথলে মাংসথল যৌবনের গর্বে মাস্টারনির মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বউয়ের শোচনীয় রূপের অভাব বানিয়ে বানিয়ে যা মুখে আসে বলে যায় শাশুড়ি ননদ যা দেওরের বিরুদ্ধে। তবু পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জ্বলে পুড়ে মরে যায়। যুদ্ধের বাজারে বীরেনের পয়সার আর বড় বেশি বেড়েছে। 2 টাকার বদলে 8 টাকা ফ্রি করেও গাদা গাদা কল পাচ্ছে। ঘরে এনেছে দামি আসবাব, পুলককে দিয়েছে শাড়ি গয়না, মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড, জমি কিনেছে সেকেন্ড হ্যান্ড, জমি কিনে আয়োজন করছে বাড়ি করবার। ধীরনেরও অকালাতি প্রসার বেড়েছে বেশ, তবে বীরেনের ডাক্তারির পয়সার সঙ্গে তুলনায় হয় না। ভেবে চিনতে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নীরেনের দিকে। মাসে 400-500 টাকা আনছে ছেলেটা মাইনে, আর উপরুক্ত বিয়ে করেনি, বউ নেই। নীরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত হয়েছিল। হিরেনের সংসারে অশান্তি, উদ্বেগ আর অভাবের সঙ্গে একটানা লড়াই, মার গুম খাওয়া একগুঁয়ে সেকালে ভাব জীবনে তার বিতৃষ্ণা এনে দিয়েছে। প্রায় তাকে বাজার করতে হয়, প্রায় তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের গাড়ি। সেকেলের ভাব জীবন তার বিতরণে এনে দিয়েছে, প্রায় তাকে বাজার করতে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে। মার আবদার আর হুকুম সমানে চলছে তারই ওপরে, আর যেন তার ছেলে নেই। তাছাড়া সব বড় ভোতা, বড় নগরা, বড় বউ আর মেজ বউয়ের প্রায় 4 বছর পরে বউ হয়ে এসেছে লক্ষ্মী। তার ছেলে মেয়েরা সংখ্যায় ওদের দুজনের ছেলে মেয়ের সমান। সারাদিন সে শুধু রাঁধছে, বাড়ছে, ছেলে মেয়েদের খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বুড়ি শাশুড়ির সেবা করছে, গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে, কপালকে দোষ দিচ্ছে, সর্বদা বলছে মরলেও জুড়াবে, তার আগে নয়। ঘর সংসারে যে সাজায় গোছায় অতি যত্নে, পুরানো বাক্স পেটারা, রংচটা খাট, চেয়ার, ছেঁড়া কাপড় ও জামা, ময়লা ও কথা কানি নিয়ে ঘরে রান্না করা ডাল ভাত মাছ।
তরকারি খেতে ঘেন্না করে নীরেনের। খেতে আসতে বদলে প্রায় পুলক ও কৃষ্ণপ্রিয়া রান্না ঘর থেকে ভেসে আসে ঘি, মাংস ও পেঁয়াজ, এলাচের গন্ধ। ঠাকুরপো, কাল তোমার নেমন্তন্ন, নিজে রেঁধে খাওয়াবো। কৃষ্ণপ্রিয়া বললে, একদিন হাসি মুখে। সহজে সে হাসে না, তার দাঁতগুলো খারাপ। এমনই অগোছালো কি করে থাকা ঠাকুরপো? ছি ছি ছি। চারিদিকে ঝুল, খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে। কি ছড়িয়ে ভরিয়ে রেখেছ সব? এতগুলো টাকা ঢালছ মাসে মাসে, ঘরটাও কি কেউ একটু সাফসুরত করে দিতে পারে না তোমার? তখন নিজের ঝিকে নিয়ে ঝুল ঝেড়ে ধুয়ে মুছে সাফ করে কৃষ্ণপ্রিয়া। ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয়। আগে থেকেই সে ঠিক করে এসেছিল ও এটা সে করবে। নীরেন বুঝতে পারে স্নান করতে যাওয়ার আগে ঠিক এসেছে পরের দিন খেতে বলতে ধুলো ঘেঁটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে। খুশি হয় নীরেন টের পেয়ে। খাতির পেয়ে অসুখী হবার কি আছে? খেয়ে আরও খুশি হয় নীরেন। সব রান্নায় প্রায় ঠাকুরের দুটি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া বেঁধেছে। লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা একঘেয়ে রান্না নয়, 24 ঘন্টে ছেলেমেয়ের নোংরামি ঘাঁটা কোনো মানুষের রান্না নয়। অপরিষ্কার স্যাঁতস্যাঁতে ঘর, পুরানো মলিন পাত্রে মটকানহীন মরচে টিনের কৌটার মশলা রান্না পরিবেশনার বারবার ব্যাখ্যাত নেই অন্য কোনো ঝামেলার। বেশকের ভাব ভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আরেকটা হাঙ্গামা চুকিয়ে দেবার অধীরতা। পরিবেশক মাইনে করা ঠাকুর বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া। কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন। ওদিকে এতদিন পরে হীরেন আর লক্ষ্মীর সঙ্গে নিয়ে বাঁধতে থাকে খিটমিটি। মাসের শেষে কয়েকটা টাকা সংসারে দরকার হলে নীরেন বলে, আমি টাকা দিতে পারবো না, যা দিয়েছে এবার আমার একার জন্য। তার সিকিও লাগে না। হীরেন বলে, তা লাগে না, কিন্তু তুই একা মানুষ, কি করবি অত টাকা দিয়ে? যাই করি না কেন লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে, অনেকভাবে। ছুটির দিন একটু দেরি করে খেতে পারবো না খুশি মতো। ঠাকুর রেখে দাও, যত খুশি দেরি করে খেও। চোখে নেই তোমার ঠাকুরপো, দেখতে পাওয়া না সেই কোনো ভোরে উঠে জোয়াল ঘাড়ে নিয়েছি। 1:30 বাজে, এখনো বলছো রান্নাঘর আগলে বসে থাকতে? আমি যে টাকা দিই, টাকা দাও বলে দাবি কিনেছ আমায়। এই দোষ লক্ষ্মীর, খাতির করে না। এতগুলো করে টাকা নীরেন ঢালে তার সংসারে, তবুও হীরেনও যেন কেমন ভাব দেখায়। ঠিক ছোট্ট ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে। মাসে মাসে এতগুলো টাকা সাহায্য করেও সংসারে সে চালু রেখেছে। একটুও সে বিশেষ তার সঙ্গে একটুও বিশেষ মিষ্টি সুরে কথা বলবে তার সঙ্গে সে চেষ্টাও নেই। মোটেই যেন কৃতজ্ঞ নয়, অনুগত নয়। দুজনে তার হাড় ভাঙা খাটুনি আছে, অভাব টনটন চিন্তাভাবনা আছে, ঝঞ্ঝাট আছে অঢল। কিন্তু সেই জন্যই তো তাকে বেশি করে খাতির করা উচিত। তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে? ওরা কি ভাবে না? এত ভাবে, কথাটা ভাবে না। নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে। পরের মাসে পয়লা তা থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়া সংসারে। হীরেনকে কিছু সাহায্য করবার ইচ্ছে তার ছিল। কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দেখিয়া সেই ইচ্ছাকে ফাঁসিয়ে দিল।
বুড়ি মাকে মাসে মাসে সে 40 টাকা দেবে, ঠিক হয়েছে। বুড়ি কি খাবে? ও টাকাটা হিরেনকেই দেবে। ও 40 টাকা এরকম সে হিরেনকেই দিচ্ছে সোজাসুজি। আর আরও দেওয়ার কি দরকার আছে? দেওয়ার আছে কিছু না, সেটা উচিত। ওরা তো যত ভাবে ততই নেবে, কিছুতেই কিছু হবে না ওদের। তলে তলে টাকা জমাচ্ছে বাইরে গরিবানা, বুঝলে না ঠাকুরপো? কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞ পেয়ে পুলক বোধ করে। নীরেন মাসে 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 লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে। খরচ করেও যা বেঁচে ব্যাংকে জমা দিয়ে এসেছে। লক্ষ্মী নির্বিকারভাবে আঁচল বেঁধেছে নোটগুলো। ব্যাংকের লোকেরা যেন তাকে গ্রাহ্য করেনি। কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলো দিতেই আনন্দে সে এমন বেহুল হয়ে যায় যে কথা বলতে গিয়ে এমন করে ততলায়। হেস্তনেস্ত যা হবার তা হলো। পৃথিবীজোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যারা বা দখল তো সে তো নিয়েছে। যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবেই তার সাথে বাঁচার ব্যবস্থা করে নিয়েছে। কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে ভিরেন। ইট বালি চুন সুরকি পাওয়া যাচ্ছে, লোহা ও সিমেন্ট পাওয়া যাচ্ছে তলায় তলায়। কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ চেষ্টায় কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নীরেনের জন্য। বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দ মতো। মেয়েদের যেন মেয়ে রেখে যায়নি যুদ্ধটা। মা জব তপ কমিয়েছে, ভাবছেন তর্কে জিতবে। ভাবছেন তীর্থে যাওয়ার কথা। ডাক্তার জোর দিয়ে বলছে গাড়ির স্পষ্ট আর বিদেশের অনিয়ম তার সইবে না। মরে যাবেন। মরতেও পারবো না আমি। এ হতভাগের জন্য মরবার জন্যে আমার। দুর্বল ক্ষীণস্বরে বুড়ি মা কাতরিয়া আফসোস করেন। হঠাৎ ঘুম খেয়ে আশ্চর্য রকম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন, তা মরলেও তো না খেয়ে মরবি তোরা গোষ্ঠীশুদ্ধ? ধীরেন বাহাদুরি দেখায় না, ক্ষীণ দুর্বল সুরে বলে, কেন এত ভাবছো বলো তো মা? অত সহজে কি মানুষ মরে? দুর্ভিক্ষ দেখনি? একটু খুদ একটু ফ্যান খেতে পেয়ে কত লোক বেঁচে গেছে। তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তা থাকবে না বটে। ভদ্রতা ছাড়লে কি মানুষ বাঁচে না? তাই বলে 4টে ছেলে মেয়ের জন্য রোজ এক পো দুধ, সপ্তাহে 2 দিন 1 পো মাছ, তাও নয় বন্ধ করব। রেশনের 4টে ছেলে মেয়ে 1 পো দুধ, রেশন পয়সার পুঁইশাক বেঁধে খাবো। আমিও বাঁচবো, তোমরাও সেটা বাঁচবে। ছেলে মেয়ে কটাও বাঁচবে দেখো। তবে হ্যাঁ, এ কথা সত্যি, এভাবে বাঁচার কোনো মানে হয় না। কি বললি? বললাম বাঁচা কষ্ট। কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরবো? সাহেবের টুটিটা কামড়ে ধরে মরবো? অত ভাবছো কেন? মরবো না কেউ, আমরা মরবো না। বুড়ি মা ফ্যাল করে তাকিয়ে থাকেন। ভাবেন তীর্থে যাবার ছুতো করে এবার মরলে কেমন হয়। ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়ে 4 ছেলের চেষ্টা বিফল হয়। 64 টাকা ফিরে ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন। তখন আরও শোচনীয় হয়ে পড়ল হিরেনের অবস্থা। পুলকময়ীর ও কৃষ্ণপ্রিয়ার শাড়ি
গয়না, ঠাকুর চাকর, নিশ্চিত নির্ভীর চাল চলন, অবসর, শৌখিনতা, ভালো ভালো জিনিস খাওয়া, হাসি আহ্লাদ করা, সব কিছু ঈর্ষা, ক্ষোভ, হতাশা হয়ে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে লক্ষ্মীর মনে সে এই ভাবনাই মলম দিয়ে সামান্য সামলে থেকেছে যে বেচারা পরম সুখেই থাকে। স্বামী পুত্র বুড়ি শাশুড়ির জন্য জীবনপাত করে খাটা, শাক পাতা ডাল ভাত পেটে গুঁজে করা এ গৌরব ওরা কোথায় যাবে? নিজের মনে সে রোজগার করছে, মরণ কামনা করছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে। হিরণের ওপর ঝাঁজ বেড়েছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে, চিরদিনের চলিত দাম্পত্য কলহের মধ্যে। কিন্তু এবার আর সইল না। 4টি ছেলেমেয়েদের দুটি বড় হয়েছে, তারা শাক পাতা ডাল খেতে পারে, অন্য দুটিকে খাওয়ানো যায় কিছু কিছু, কিন্তু একটু দুধ চায়। 1 কাপে দুধ আসতে সেটাও বন্ধ হলো। সপ্তাহে 2 দিন মাছের আঁশটে গন্ধ নাকে মুখে লাগতো, তা আর লাগবে না। যে ছায়াটা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে কৃষ্ণপ্রিয়ার মতে থলথলে ওর না থাক, সেও তো যুবতী, বয়স তো আর মোটে 27 বছর। সায়নহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে। তাকিয়ে দেখছে সবাই। কি এক কলাকৌশল জেনেছে হিরেন, উভয় দিয়েই এই বলছে সে ভয় নেই এবং ছেলেদেরও হবে না। এসব কি সত্যি কখনো হতে পারে? সত্যি মানুষের জীবনে এসব ফাঁকি, এসব যুদ্ধের বোমা, এসব ভূমিকম্পের দিশেহারা পাগলামি। বাঁচতে হলে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে, নইলে বাঁচার জন্য কোনো উপায় নেই। ছাতের আলো সেই উড়বার সময় হিরেন তাকে আটকে দেয়। এতে এলোমেলো কথার পর এত রাতে তাকে ছাতে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল, যদি আমি মরি তোমার তাতে কি? লক্ষ্মী বলে ঝাঁঝের সঙ্গে ছাড়া পাওয়ার জন্য লড়তে হিরেনের বাহুমূল্য কামড় বসিয়া দিয়ে। হিরেন জানে লক্ষ্মীকে, ভালোভাবেই জানে। সে তার 4টি সন্তানের মা। কাঁদো ভাবে সে বলে যে তুমি খালি নিজের কথাই ভাবছো লক্ষ্মী। থমকে যায় লক্ষ্মী। নিজের কথা ভাবছি? আমি মরলেই তো তোমার ভালো। তুমি মরলে আমি বাঁচবো না। আমি মরলে তুমি বাঁচবে না। দাঁড়াও বাবু, ভাবতে দাও। বাঁচবে না। সে হার মেনে ছাদ থেকে লাফিয়ে পড়লে হিরেন ও মরবে অন্য কোনো রকম, তাই বোধ হয়। যে কষ্ট আর তার সইছে না, সেই কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমানভাবে সয়ে আসছে আজ 10-11 বছর। তাই বটে, লোকটা অন্য সব দিকে অপদার্থ হোক, এই দিক থেকে খাঁটি আছে। আমার বড় ঘুম পাচ্ছে। গতকাল জেগে আছি বলে তো একটু ঘুমাবো আমি। ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিজ করা ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে ওঠে। হিরেনের কথা শুনে 7টা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী। আমি বুঝেও বুঝিনি, যা করা দরকার করেও করনি। মাছি মারা কেরানি তো। এই রকম স্বভাব আমাদের। যাই হোক, তুমি আমায় 7টা দিন সময় দাও।
ওমা কিসের সময়? তুমি কিছু করবে না? ছাদ থেকে লাফিয়ে পড়বে না আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে? লক্ষ্মী রাগ করে বলে, আমি যাইনি। কিসে যেন টেনে নিয়ে গিয়েছিল আমায়। 7 দিন সময় চেয়ে নেয় হিরেন, কিন্তু ব্যবসা করে ফেলে একদিনের মধ্যে লজ্জায় লাল হয়ে দুঃখ ম্লান হয়ে। লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপ ছাড়া পাগলা আমি করে বসে না জানি মনে কত দুঃখ কষ্ট থাকে। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। রাত 9টায় হিরেন বাড়ি ফেরে। কচু সিদ্ধ আর ঝিঙে চচ্চড়ি দিয়ে দুজনে একসঙ্গে বসে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে। রাত 11টার সময় লক্ষ্মী জিজ্ঞাসা করে, কোথায় ছিলে? পাড়াতেই ছিলাম। রমেশ, ভুবন আর কানাই আমারই মতো কেরানি। চেন তো ওদের বাড়িতে? ভালো কথা। কাল ভোরে ওদের বউরা তোমার সঙ্গে দেখা করতে আসবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুঝেছি আমার 3 বন্ধুর 3 বউ আমাকে কাল বোঝাতে আসবে। ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায় না? ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে। ওদেরও যাতে তেতলার কাছ থেকে লাফিয়ে পড়ার দরকার না হয়। মোরগ ডাকা ভোরে এলো লতিকা, মাধবী আর অলকা। সঙ্গে এলো 11টি কাচ্চা বাচ্চা আর বাজারের থলিতে ভরা চাল, ডাল, তরি তরকারি, বোতলে ভরা সরিষার তেল, ভাঙাটি পকেটে নুন, বস্তায় ভরা আধমণি কি 1.25 মণি কয়লা। কচিদের মাই দিয়ে ছোড়া গিয়ে গা ঝুলোকে থাবড়িয়ে ঘুম পাড়িয়ে শুইয়ে রাখা হলো হিরেনের শোবার ঘরে। রাত্রি ছোট ঘুপসি ঘরখানা সাফ করে রাখা হলো চাল, ডাল, তেল, নুন, তরি তরকারিতে। ললিতা ওনাকে আঁচ দিল হিরেনদের রাতের এঁটো বাসন মাজতে গেল কলকাতায়। উনানে প্রথমে কেটলিটা চাপিয়ে সেটা নামিয়ে দিয়ে মাধবী চাপাল বড় সাসপেনটা। আমাদেরই কম পড়তে 1 কেটলি চায়ে 2 জন ভাগিদারি বেড়েছে। তুমি চা খাও তো ভাই লক্ষ্মী? জানি খাও, কে না চায়। লক্ষ্মী জিভে কামড়ায়। ঘুমিয়ে না স্বপ্ন দেখে, না হয় স্বপ্ন দেখে আবল তাবল অনেক কিছু জেগেও স্বপ্ন দেখে, কিন্তু কোনো প্রশ্ন সে করে না। দুর্ভাগ্য যা তা কথার ব্যাখ্যা শুনে বুঝতে পারা তার ইচ্ছা হয় না। এরা সবাই তার চেনা, আশপাশ থাকে তার মতো গরিব কেরানির বউ। চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা আর এরা নিয়ে এসেছে। তার চিনিটুকু, ডালটুকু, চাল কালকের বাড়তি তরকারিটুকু, তেল নুনটুকু নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে নিজের সঙ্গে আনা জিনিসের সঙ্গে। লতিকা বলে, বাঁচলাম ভাই। 3 বাড়ির খাওয়ার জিনিস, বাসনপত্র জায়গা পায় না, সব ছড়িয়ে থাকে। এ ঘরটা ছোট থেকে ঘুপচি হোক, খাসা ভাড়া ঘরের কাজ দেবে। মাধবী বলে, মস্ত রান্নাঘর, 200 লোকের রান্না হয়, বাঁচা গেল। অলকা বলে, ভালোই হলো তুমি দলে এলে তাই লক্ষ্মী। 3 জন মিলে খরচা কমিয়েছিলাম, এবার আরও কমবে। বালা করে রাধার বাড়াবো তার একটা জায়গা।
নেই ভালো মতো, না ভাড়ার না রান্নাঘর, কি যন্ত্রণা বলে এ নিয়মিত। অন্য কাউকে জিজ্ঞাসা করতে ভয় করে লক্ষ্মীর। সারাদিন চুপচাপ থাকে, রাতে সে হিরেনের কাছে জবাব চায়, লাগবে না। চার বাড়ির চারটে উনানে কয়লা পোড়ার বদলে একটা উনানে পুড়ছে। চার বাড়ির দিনের কয়লা খরচে 4 দিন না চলুক, তিন তিন দিন তো চলবে। চারটে বদলে একটা ঝিতে চলবে। চারজনের বাজার আর যাওয়ার বদলে পালা করে একজনের গেলেই চলবে। চারজনের রাঁধার বদলে একজনের রাঁধলেই চলবে। 4 দিনের ছুটি। এমন তো নয় এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেতে আসতে হবে কাউকে। 4-5 হাত উঠোন পেরিয়েই রান্নাঘর গিয়ে ডাল ভাত খাওয়ার বদলে 10-20 হাত রাস্তা পেরিয়ে আসো খাওয়া, এইটুকু তফাৎ। তার তুলনায় সুবিধা কত। লতিকা আজ রাঁধবে। একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাঁধতে হতো। এখন একদিন বেঁধেও সে 3 দিন ছুটি পায়। একদিন মানুষের খাওয়ার মতো কিছু যদি রাঁধতে হতো তো 2 দিন আমার মতো। কি রাঁধবে, কার পাতে কি দেবে ভেবে পেত না। আজ সে ভালো মাছ তরকারি রাঁধতে পেরেছে। কেন কোনো চিন্তা ভাবনা না করে 3 দিন পরে এই 4 অনাত্মীয়র পাড়াপড়শি একান্নবর্তী পরিবারের জন্য রান্নাঘর বা রান্না করার ভার পায় লক্ষ্মী। বিয়ের আগে বা বিয়ের পর একটানা 3 দিন বিশ্রাম তো ভোগ করা তার জীবনের এই প্রথম জুটেছে। ছেলে বিয়েতে আতুরে গিয়ে রান্না বান্না না করতে হওয়াটা ছুটি নয়। ছেলে বিরিয়ানির খাটুনি ঢের বেশি রান্না বাড়াচ্ছে। আবেগে উচ্ছ্বাসিত হয়ে সে বলে, লতিকা, মাধবী, অলকা, তোরাই আমায় বাঁচালি। লতিকার ছেলে স্বামীর, মাধবীর মেয়ে, অলকার ভাই এবং 3 জনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায়। সে ছাদ থেকে লাফিয়ে পড়ে সে গিয়েছিল কদিন। 3 দিন পরে এই অনাত্মীয়রা পরামর্শে একান্নবর্তী পরিবারের জন্য রান্না কর ভয় পাইল কি। বিয়েটা তার একটানা 3 দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে এই প্রথম জুটেছে। ছেলের বিয়াতে আতুরে গিয়ে রান্না বান্না না করতে হওয়াটা ছুটি নয়। ছেলে বিয়নের খাটুনি তার ঢের বেশি রান্না বান্না চেয়ে। আবেগে উচ্ছ্বাসিত হয়ে সে বলে, লতিকা, মাধবী, অলকা, তোরাই আমায় বাঁচালি। লতিকার ছেলে, মাধবীর মেয়ে। আবেগে উচ্ছ্বাসিত হয়ে সে বলে, লতিকা, মাধবী, অলকা, তোরাই আমায় বাঁচালি। লতিকার ছেলে, মাধবীর মেয়ে, অলকার ভাই, এই 3 জনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায়। ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে চায়। গিয়েছিল কদিন আগে দিশেহারা হরিণীর মতো, আজ বাঘিনীর মতো বাঁচতে শুধু সে রাজি নয়। এভাবেই এই তার জিদ। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। গল্পটি আজ এখানেই শেষ করলাম। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।